গুড মর্নিং ক্লাস 6 প্রায় এক সপ্তাহ পর আবার দেখা হলো। তো আজকে আমরা যে টপিকটা করছিলাম গত লাস্ট যে ক্লাসে করেছিলাম যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজের অর্থাৎ বক্সে কিছু শব্দ থাকে সেই শব্দগুলো ব্যবহার করে আমরা প্যাসেজটা সলভ করছিলাম। তার ক্লাস পার্ট নাম্বার 3 ছিল, আজকে 4 দিয়ে শুরু করব। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা শুরু করি, শুরুতেই কিছু ওয়ার্ড থাকবে বক্সে এবং সেই ওয়ার্ডগুলো নিয়েই আমরা মূলত কাজ করব, তাই তো? তো দেখো আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কি আছে। ইনটু, দেন, শুড, হোয়ার, সবগুলো অর্থ আমি বলবো। What, anything, absolutely, described, coming, দেখছো যে এটা ভার্বের সাথে কাম ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কামিং। ট্রাভেলস, ট্রাভেলস মানে তো জানো সমস্যা, ট্রাভেলস বলা হয়। তো আরও দুইটা ওয়ার্ড আমরা এই পাশে নিয়ে আসি। ফিলিং, আর এটা হচ্ছে ব্রিং। ওকে, তো স্টুডেন্টস এই ছিল আজকে 10টা শব্দ। তো আমরা পর্যায়ক্রমে আগে শব্দের অর্থগুলো জেনে নিই, তাহলে মনে হয় একটু ভালো হবে। তো ফার্স্টে বক্সের ফার্স্টে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, যেমন শরীফ জানিয়েছেন শুভ সকাল, আপনাকে শুভ সকাল, থ্যাংক ইউ। ফার্স্টে ফিলিং, ফিলিং শব্দের অর্থ তো মনে হয় জানো। আমি একটু অর্থগুলো লিখে তোমাদের সহযোগিতা করছি যাতে প্যাসেজটা খুব দ্রুত সলভ করতে পারো। ফিলিং শব্দের অর্থ হচ্ছে কি বলতো? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি একটু। ওকে, ফিল, অনুভব থেকে ফিলিং মানে হচ্ছে অনুভূতি, অনুভূতি, তাই তো? ফিলিং শব্দ অর্থ হচ্ছে অনুভূতি। আর এদিকে ব্রিং, ব্রিং শব্দের অর্থ হচ্ছে এক কথা কোনো কিছু আনয়ন করা। ব্রিং থেকে ব্রিং বট এরকম হয়, আনয়ন করা, কোনো কিছু আনা, এক্ষেত্রে ব্রিং শব্দটা আমরা ব্যবহার করি। ইনটু, পরবর্তী শব্দটা দেখো, ইনটু, ইনটু শব্দ হচ্ছে ভেতরে। অবশ্য আমরা ইন শব্দ অর্থ তো ভেতরে জানি, তাহলে ইনটু কি মানে হচ্ছে বাহির থেকে ভেতরে, বাহির হতে ভেতরে, এই অর্থে আমরা ইনটু শব্দটা ব্যবহার করব। দেন, দেন মানে হচ্ছে THAN, এই THAN দেন মানে হচ্ছে থেকে। আরেকটা দেন আছে সেটা হচ্ছে THEN, সেই ইনটা হচ্ছে সময় ক্ষেত্রে আমরা THEN ব্যবহার করি। আর এটা হচ্ছে কারো থেকে, কোনো কিছু থেকে, ব্যক্তি বস্তু, সেই ক্ষেত্রে আমরা THANটা ব্যবহার করছি। শুড, শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, যেটা যেমন আমরা বলি না ইউ শুড ডু ইট, মানে তোমার এটা করা দরকার বা করা উচিত, সেই শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। হোয়ার শব্দটা হচ্ছে যেটা WS কোশ্চেন, যেটার অর্থ হচ্ছে কোথায় বা এরকম, কোথায় অর্থে কিন্তু আমরা হোয়ার শব্দটা ব্যবহার করি। অর্থাৎ হয় শব্দটা আমরা কোথায় ব্যবহার করি?
কোথায় অর্থে ব্যবহার করি, তাই তো? আর ওখানে ব্রড শব্দটা আরেকটা শব্দ আছে, ব্রিং থেকে ব্রড এসছে। এনিথিং মানে হচ্ছে যে কোনো কিছু, এনিথিং যে কোনো কিছু। শব্দের অর্থগুলো জানা খুব জরুরি, নয়তো প্যাসেজে আমরা ইউজ করবো কীভাবে, তাই তো? আচ্ছা, ব্রিং থেকে বট, আর অ্যাবসোলিউটলি নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে মানে শিওরলি বা শিওর বা নিশ্চিত, একেবারে ওই ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট শব্দটা ব্যবহার করি। এরপরে এই শব্দটা দেখতে পাচ্ছ ডেসক্রাইব, ডেসক্রিপশন, ডিসক্রাইব থেকে এটা ডেসক্রাইবের পাস্ট ফর্মটা ইউজ করা হচ্ছে, ডেসক্রাইব। এই ডেসক্রাইব ইডি যদি যোগ হয় তাহলে যার অর্থটা দেওয়া হবে হচ্ছে বর্ণিত, অর্থাৎ বর্ণনা করা হয়েছে, পাস্ট বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে আমরা ডেসক্রাইব ব্যবহার করবো। শুধু ডিসক্রাইব থাকলে কিন্তু শুধু বর্ণনা হবে। কামিং শব্দের অর্থ তো একেবারে জানো মনে হয়, কামিং মানে হচ্ছে আসা, মানে আসা মানে যে বাইরে থেকে ভিতরে আসা, কোথাও আসা, কাম থেকে কামিং শব্দ আসছে। আর ট্রাভেল শব্দটা এটাও মনে হয় খুব একটা কঠিন না। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, আমরা প্রবলেমস অর ট্রাভেলস এটা একই অর্থে ব্যবহার করে থাকি। সো স্টুডেন্টস, এই ছিল শব্দের অর্থগুলো, যেগুলো জানা আমাদের আসলে খুব দরকার ছিল। মহিন মোর্শেদ রোল নাম্বার 2 সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি ভালো আছো, এক সপ্তাহ পর দেখা হলো। সো স্টুডেন্টস, এই শব্দগুলো একটু দেখে নাও বা লিখে নিতে পারো যারা আছো সাথে। আমি এখন প্যারেন্টসটা দিচ্ছি, এটা কিন্তু সলভ করতে কাজে লাগবে। সো চলো তাহলে ফার্স্ট লাইনটা কি আছে দেখি। When a child is born, মানে জন্মানো, হ্যাঁ, যখন একটা শিশু জন্মায়, it is dash helpless, মানে একটা শিশু যখন পৃথিবীতে আসে সে তো একেবারেই মানে হেল্পলেস অবস্থা থাকে, মানে তার নিজের চলাফেরা করার মতো কোনো, নিজে খাবার খাওয়ার মতো কোনো অবস্থা থাকে না সে। আমরা সবাই তো ওই অবস্থা থেকে বড় হয়েছে, তাই তো? তো এখানে বলা হচ্ছে যে when a child is born, যখন একটা শিশু জন্মায়, it is absolutely helpless। এটা মানে ইট ইজ বলতে, আচ্ছা তাহলে ইটটা আমরা কেন ব্যবহার করলাম চাইল্ডের ক্ষেত্রে? শিশু অর্থাৎ চাইল্ডের ক্ষেত্রে যেহেতু আমরা সবসময় ইট ব্যবহার করি, এটা তো জানো, চাইল্ডের ক্ষেত্রে ইট শব্দটা ব্যবহার করা হয়, কারণ এখানে শি অর হি ইজ নট ক্লিয়ার উইথ দ্য ওয়ার্ডস চাইল্ড, দ্যাটস ওয়াই উই ইউজ ইট instead of child. It's a pronoun, you know, this noun child, and instead of this noun we use this pronoun it. যদিও সে একজন মানুষ, কিন্তু চাইল্ডের ক্ষেত্রে এটা ইট ব্যবহার করা হচ্ছে। নেক্সট লাইন, it is the parents, it is the parents who, it is the parents who, এই হচ্ছে বাবা মা যারা, তোমরা আমি ক্লুগুলোর সাথে সাথে যারা আছো তারা উত্তরগুলো লেখার চেষ্টা করো, আশা করছি উত্তরগুলো লিখবে। অ্যাফেকশনেটলি মানে হচ্ছে বাবা মা, এটা হচ্ছে বাবা মা যারা তাদের স্নেহের সাথে
ড্যাশ ইট আপ, ইট বলতে তো বুঝতে পেরেছো এখানে শিশুদের কথা বলা হচ্ছে, ড্যাশ ইট আপ টু গ্রো ড্যাশ অ্যান্ড অ্যাডাল্ট, যাকে বড় করে দেয়। আচ্ছা, এখানে অ্যান ইউজ করা হয়েছে যেন আর্টিকেল যখন পড়িয়েছিলাম হয়তো মনে আছে, এ ভাওয়েলের জন্য কিন্তু আমরা অ্যান আর্টিকেলটা ব্যবহার করেছি। যদিও আর্টিকেল আমাদের এখন আলোচনার বিষয় না, তারপরও অ্যাডাল্টের আগে কেন অ্যান হলো এই প্রশ্নটা হয়তো অনেকের মনে আসতে পারে, তাই আমি একটু ক্লিয়ার করে দিলাম। সো অলরেডি 3টি শূন্যস্থান চলে এসছে, তোমরা যারা আছো উত্তরগুলো করতে পারো। সাথে দেখতে পাচ্ছি মঈন মোর্শেদ আছে, উত্তরগুলো ঝটপট করে ফেলতে পারো। এ বি সি আসলো, আমি লাইনগুলো কন্টিনিউ করি। The dash and sufferings they bear, যেই ধরনের দুর্ভোগ তারা আমাদের জন্য অর্থাৎ একটা শিশুর জন্য বাবা মা পোহায় বা ভোগ করে, sufferings they dash এখানে ইন আবার ক্লুটা হবে ড্যাশ ফর আস, আমাদের জন্য, ফর আস ক্যান নেভার বি, অর্থাৎ তারা আমাদের বাবা মারা বা একজন বাবা মা শিশুর জন্য, তার সন্তানের জন্য যে ধরনের দুর্ভোগ বা কষ্টগুলো তারা পোহায় বা করে, ক্যান নেভার বি, সেটা কখনোই ড্যাশ ইনওয়ার্ডস, ড্যাশ ইনওয়ার্ডস, অর্থাৎ সেটা শব্দ দিয়ে কখনো বাবা মার যে অবদান, বাবা মার যে একটা সন্তানকে লালন পালন করার জন্য পুরো ব্যাপারটা, সেটা সাফারিংস আছে তোমার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আছে, সেটা শব্দ দিয়ে কখনো প্রকাশ করা সম্ভব না, অর্থাৎ ভাষায় প্রকাশ করা যায় না, সেটা বলা হচ্ছে। তো স্টুডেন্টস, চলো আমরা আগে এফ পর্যন্ত সলভ করি, তারপরে বাকি অংশটা আমরা লিখবো, কারণ আমরা স্ক্রিনের প্রায় নিচে দিকে চলে এসেছি। সো ফার্স্ট লাইন আমাদের কী ছিল? রিনা চৌধুরীর সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ রিনা। যে হচ্ছে মঞ্জিল ইসলাম, ওকে, থ্যাংক ইউ মঞ্জিল ফর জয়নিং দিস ক্লাস। সো মাই ফার্স্ট লাইন ওয়াজ হোয়েন আ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্মায়, ইট ইজ ড্যাশ হেল্পলেস, এটা অর্থাৎ শিশুটি একেবারেই হেল্পলেস থাকে। তাহলে একেবারেই নিশ্চিতভাবে হচ্ছে এখানে হবে অ্যাবসলিউটলি, তাই তো? সম্পূর্ণভাবে, অ্যাবসলিউটলি এখানে যদি আমরা শাব্দিক অর্থটা কী দাঁড়ালো সেটা বলতে চাই, তাহলে হবে যে সম্পূর্ণভাবে তারা হেল্পলেস থাকে। ইট ইজ দ্য প্যারেন্টস, তো পরের লাইন বলছে বাবা মা হচ্ছে তারা যারা অ্যাফেকশনেটলি, খুব স্নেহের সাথে, ড্যাশ ইট আপ টু গ্রো, তারা স্নেহের সাথে কি করে, তাদের বাচ্চাগুলোকে লালন পালন করে, ব্রিং ইট আপ। ব্রিং মানে আমি শব্দ অর্থ লিখেছিলাম আনা, আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এখানে দেখো যে ব্রিং মানি হচ্ছে এখানে বলা হচ্ছে যে শাব্দিক অর্থ যেটা দেওয়া হলো প্যাসেজে, যে লালন পালন করা, ব্রিং ইট আপ মানে কি বড় করে আনা, মানে ছোট থেকে বড় করে আনা, সেই অর্থে আনা। আবার বাইরে থেকে কিছু আনা, সেটাও ব্রিং হয়। এখানে ছোট থেকে বড় করে দেওয়া বা বড় করে আনা একটা শিশুকে, সেই ক্ষেত্রেও ব্রিং শব্দটা এখানে ব্যবহার করা হলো, যেটা প্যাসেজের শাব্দিক অর্থ ডিমান্ড করছে। Bringing it up to grow dash an adult, to grow dash adult, অর্থাৎ
ছোট থেকে বড় হওয়ার যে প্রক্রিয়াটা, অর্থাৎ একটা প্রক্রিয়া থেকে একটা প্রক্রিয়া হওয়া, একটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা প্রিপোজিশন আছে নির্দিষ্ট, সেটা ইউজ করবো। সেটা হচ্ছে ইনটু, গ্রো ইনটু অ্যান অ্যাডাল্ট, অর্থাৎ ছোট থেকে বড়তে প্রবেশ করে দেওয়া, অ্যাডাল্ট করে দেওয়া। অ্যাডাল্ট তো মানুষ মানে বয়সের সাথে সাথে প্রত্যেকটা শিশু আস্তে আস্তে বড় হয়, অ্যাডাল্ট হয়, কিন্তু বাবা মার অবদান তাদের স্বাস্থ্য বা শারীরিক বা মানসিক ক্ষেত্রে একেবারে অনস্বীকার্য। সেটাই পরের লাইনে বলছে, দ্য ড্যাশ অ্যান্ড সাফারিং, দ্য ড্যাশ নাম্বার ডি, অর্থাৎ যেই ধরনের ট্রাভেলসগুলো, ট্রাভেলস দেখো, সমস্যা এবং দুর্ভোগ, একটা শিশুকে বড় করতে গেলে বাবা মার কিন্তু অনেক ধরনের পরিবেশ পরিস্থিতির শিকার হতে হয়। কখনো তারা কোনো সমস্যায় পড়ে, কখনো তাকে নিয়ে দুর্ভোগে পড়ে। সন্তান অসুস্থ হলে বাবা মা দেখাশোনা করে, সন্তান তার লেখাপড়ার জন্য চিন্তা করে, তার স্বাস্থ্যের জন্য চিন্তা করে, তার মানসিক উন্নতির জন্য চিন্তা করে, এভরিথিং, অর্থাৎ সব কিছুই তাদের একটা পুরো বিষয়টা একটা অ্যাফেকশনেট, একটা স্নেহ, একটা সমস্যা, সাফারিং, পুরোটার মধ্যে দিয়েই কিন্তু একটা শিশু বেড়ে ওঠে। তো কী হলো, দ্য ট্রাভেলস অ্যান্ড সাফারিং দে ড্যাশ ফর আস, দে আমাদের জন্য তারা সহ্য করে, দে বিয়ার ফর আস। এখন কথা হচ্ছে যে স্যার বিয়ার শব্দটা এখানে তো কোথাও নেই, তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করলেন? যেমন ধরো ডেসক্রাইব থেকে যদি ইটা বাদ দিয়ে আমরা যদি মনে করতাম যে আমাদের প্যাসেজে ডেসক্রাইব ইউজ করা দরকার, ডেসক্রাইব ইউজ করতাম। অ্যাবসোলিউটলি শব্দটা এখানে আছে, বহু আমরা অ্যাবসোলিউটলি শব্দটা ব্যবহার করেছি। কিন্তু যদি আমাদের মনে হতো যে আমাদের আসলে এই অ্যাবসোলিউটলি এলওয়াই যোগলা নাই ছাড়া অ্যাবসোলিউট শব্দটা ইউজ করা দরকার, সেটা করতে হতো। ট্রাভেলসের জায়গায় যদি শুধু ট্রাভেল হতো, একটা সমস্যা, যদি প্যাসেজ ডিমান্ড করতো যে একটা সমস্যার কথা বলছে, তাহলে কিন্তু আমরা এস ইউজ করতাম। অর্থাৎ প্রয়োজনে কিছু কিছু শব্দের প্রিফিক্স সাফিক্স প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ শব্দের পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্মে হতে পারে, ঠিক একইভাবে প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম হতে পারে। তো সেরকম ব্রিং থেকে, বিয়ার থেকে ব্রিং বা ব্রট, এই বিয়ার শব্দটা আসছে। তো কি হলো যে সাফারিং দে বিয়ার ফর আস ক্যান নেভার বি ইনওয়ার্ডস, ক্যান নেভার বি, কি করা যায় না, তারা যে আমাদের জন্য দুর্ভোগ বা কষ্টটা বয়ে বেড়াচ্ছে বা বয়ে বেড়ায়, সেইটাকে কখনো ভাষায় প্রকাশ করা যায় না, প্রকাশ করা মানে বর্ণনা করা, তাই তো? বর্ণনা করা ইংলিশটা কি হবে? ডেসক্রাইব, তাই তো? ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এটা তো প্রেজেন্ট টেন্সের একটা লাইন ছিল, তাহলে আমি ডেসক্রাইব ইডি কেন যোগ করলাম? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দেখো, বি এই শব্দটা, যদিও বি বলতে বি ভার্বকে সংক্ষেপে বি বলে, কিন্তু এটা একটা শব্দ। এই বি শব্দের পরে যেই ভার্ব আসবে সেই ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভিটি ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। সো সেই জন্য এখানে ডেসক্রাইব থেকে ডেসক্রাইব এসেছে। যদিও আমাদের ক্লুতে ডেসক্রাইবই ছিল, যদি এখানে ডেসক্রাইব না থেকে শুধু ডেসক্রাইব থাকতো, তাও কিন্তু আমাদের এখানে যেহেতু এফ এর উত্তরটা ডেসক্রাইবড হবে, এখানে আমাদের কিন্তু সেই ইডি প্রয়োজনে যোগ করতে হতো। তাহলে কি দাঁড়ালো যে বক্সে ওয়ার্ড প্রয়োজনে কিছুটা সংযোজন বিয়োজন অর্থাৎ পরিবর্তন হতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে করতে হবে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু এমন না যে বক্সে যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হুবহু আমি ব্যবহার করতে পারবো, এটা কিন্তু সব সময়ের জন্য সঠিক না। বক্সের ওয়ার্ডগুলো প্রয়োজনে, বিশেষ করে ভার্বাল চেঞ্জগুলো কিন্তু হতে পারে। তো এই পর্যন্ত গেল। আমরা পরবর্তী লাইনগুলো করার জন্য একটু মুছে দিচ্ছি। আশা করছি তোমরা যারা আছো তারা দেখছো এবং উত্তরগুলো করার চেষ্টা করলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো। সো স্টুডেন্টস, এই পর্যন্ত লাইনগুলো দেখলাম। চলো তোরা দেখি যে পরের লাইনগুলো কি আছে। There is none
ডিয়ারার টু আস, ডিয়ার থেকে ডিয়ারার শব্দটা আসছে, অর্থাৎ প্রিয় থেকে আরও বেশি প্রিয়, তাই তো? দেয়ার ইজ নান ডিয়ারার টু আস। এখানে আমরা জি নাম্বার ক্লুটা রেখে দিই, ড্যাশ আওয়ার প্যারেন্টস। কি বলছে লাইনটা? যে আমাদের বাবা মার থেকে অধিক কোনো আপনজন নাই, মানে ডিয়ার, তার চেয়ে বেশি ডিয়ার আর কেউ হতে পারে না, সত্যি হতে পারে না। In this way, we obey our parents। এই প্রেক্ষিতে বা এমন অবস্থায় ইন দিস ওয়ে বলতে তাই বোঝাচ্ছে এটা কিন্তু একটা কানেক্টার্স অথবা লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টিং ওয়ার্ডস অলসো। ইন দিস ওয়ে এই অবস্থায় বা এক্ষেত্রে উই ওবে আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মাদের সম্মান করব। অ্যান্ড not to আই নাম্বার টুটা রাখলাম, not to dash and not to dash that may এমন কিছু করব না যেটা তাদেরকে ওন করে। ওন মানে হচ্ছে আহত করা, মানে মানসিকভাবে তাদেরকে আহত করে এমন কোনো কাজ আমরা করব না। ওন দেয়ার অ্যান্ড লাস্ট ক্লু যে ড্যাশ। সো তাহলে আমরা চলো এখানে আমরা 4টা ক্লু পেলাম, মানে 4টা উত্তর দেওয়ার জন্য শূন্যস্থান পেলাম আমাদের হাতে, এবং অবশ্য 4টা ওয়ার্ডই আছে। যদি পারো চেষ্টা করে যারা সাথে আছো করতে পারো। তো লাইনগুলো একটু ক্লিয়ার করি, চলো। ফার্স্ট লাইনটা ছিল এখানে, মানে সেকেন্ড পোর্শনে আমি যে লাইনগুলো লিখলাম সেখানে ফার্স্ট লাইনটা ছিল দ্যাট ইজ নান ডিয়ারার টু আস, আমাদের আর কেউ তাদের চেয়ে বেশি আপন নাই। ড্যাশ আওয়ার প্যারেন্টস, মানে কার থেকে? বাবা মার থেকে। ওই যে থেকে বললাম, থেকের জন্য আমাদের শব্দটা হবে দেন। তাহলে আমাদের এখানে উত্তরটা হলো দেন, যে লাইনটার উত্তরটা হলো যে বাবা মা থেকে আমাদের আপন আর কেউ নাই, মানে তাদের চেয়ে ভালো কেউ বড় কোনো আপন নাই। ইন দিস ওয়ে, এমন অবস্থায় উই ড্যাশ ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের বাবা মাদের সাহায্য করা। সো উচিত শব্দের জন্য আমরা বক্সের থেকে কোন শব্দটা নিব? যে শব্দটার অর্থ আমি উচিত বলেছিলাম সেটা হচ্ছে শুট। সো 8 নম্বর উত্তরটা হলো শুট। আশা করি ধরতে পারছো যে কেন আমি কোন উত্তরটা বসালাম। অর্থের সাথে, অর্থাৎ প্যাসেজ কোন অর্থটা ডিমান্ড করছে বা লাইন কোন অর্থটা শব্দটা ডিমান্ড করছে সেটাই কিন্তু বসানো হচ্ছে। তাহলে কী দাঁড়ালো? ইন দিস ওয়ে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। এই অবস্থায়, অর্থাৎ এমন অবস্থায় আমাদের উচিত আমাদের বাবা মাদের ওবে করা, ওবে মানে মান্য করা, সম্মান করা, অ্যান্ড মান্য করা, অ্যান্ড নট টু, এবং নট টু ড্যাশ, এবং নট টু আচ্ছা নট টু এখানে যদি আমরা ডু শব্দটা দিই তাহলে বেটার হয়। নট টু ডু এনিথিং, নট টু ডু এনিথিং, এবং এমন কিছু করা উচিত না যেটা তাদেরকে আঘাত করে। আঘাত তো দুরকম হয়, শারীরিক মানসিক, তাই তো? তো তাদের মানসিকভাবে আঘাত করে, অর্থাৎ তাদের অনুভূতিকে আঘাত করে। তাহলে অনুভূতি অবশ্যই বুঝতে পারছো এখানে আমাদের জাস্ট একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে ফিলিং। তো আমাদের এইটাই উত্তর হয়ে যাবে, এবং ফিলিং লেখার পরে দেখি আমাদের লাইনের অর্থটা মিলল কি না, ঠিক আছে? তো কী হলো যে অ্যান্ড নট টু ডু এনিথিং দ্যাট মে ওন দেয়ার ফিলিংস, যা তাদের অনুভূতিকে আঘাত করে। এইবার স্টুডেন্ট লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এখানে শব্দ লিখেছিলাম FEELING, ফিলিং, দেখতে পাচ্ছ কোনো এস কিন্তু নাই।
কিন্তু অনুভূতি, আবেগ অনুভূতি তার একটা বিষয় না, নির্দিষ্ট বিষয় না, অনেক আবেগ অনুভূতির বিষয় থাকতে পারে। তো এই জন্য এখানকে আমাদের উত্তরটা, যদিও শব্দটা ঠিক আছে ফিলিং বেজ ওয়ার্ডটা, কিন্তু এখানে আমাদের কিন্তু একটা এস বসাতে হবে। তুমি যদি পরীক্ষায় এই এসটাই না বসাও তাহলে কিন্তু তোমার এই উত্তরটা ভুল ধরা হবে, কেটে দেওয়া হবে। সো খেয়াল রাখতে হবে যে প্রয়োজনে আমাদের একটা এস বসানো হতে পারে, যেটা এখানে নাও থাকতে পারে, অথবা সরাসরি যেমন ডেস্ক্যাপ ছিল সরাসরি থাকতেও পারে। তাহলে আমরা আজকে কি করলাম যে সাথে আমাদের যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জামান শরীফ এবং মাহিন মোর্শেদ, মঞ্জিল ইসলাম, অনিমা ইসলাম অনিমা, and Morshed Alam, sticker buddies, thank you, and অনিমা ইসলাম অনিমা, রোল নাম্বার 5, থ্যাংক ইউ। তোমরা আজকে ক্লাসটা দেখেছো এই জন্য। সো স্টুডেন্টস, আমরা কি করছিলাম ক্লাসগুলোতে, পার্ট নাম্বার 4, এই চতুর্থ পার্টে এসে আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, আসলে এগুলো প্র্যাকটিস করার তো শেষ নেই, অনেক, যত প্র্যাকটিস করবে তত ডেভেলপ হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, আরও দু একটা ক্লাসে মনে হয় প্র্যাকটিস করার প্রয়োজন আছে। তো আমরা কি করছি দেখো, লক্ষ্য করে যে শব্দগুলো, যে ওয়ার্ডসগুলো আমরা বক্সে আছে সেই ওয়ার্ডসগুলো কিন্তু যে আমরা প্যাসেজে ইউজ করছি, এবং ইউজ করার ক্ষেত্রে খেয়াল করছি কি যে প্যাসেজের যে লাইনটা, নির্দিষ্ট লাইনটা আমার কোন শব্দটা ডিমান্ড করছে বা কোন শব্দটা দিলে আমার অ্যাকচুয়ালি লাইনটা মিলে যাচ্ছে, পুরো সব কিছু পুরোটা মিলেই তো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা প্যাসেজ হচ্ছে। তো সেক্ষেত্রে শব্দের অর্থগুলো জানা খুব জরুরি, পাশাপাশি লাইনের অর্থগুলো জানানো জরুরি। অর্থাৎ এটা একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতে হবে। তোমাদের যখন আমি স্টার্টিংয়ে শব্দগুলো দিচ্ছি, সেই শব্দগুলো কিন্তু আমি বাংলা দিয়ে দিচ্ছি এখন, সেই বাংলাগুলো নিয়ে, অর্থাৎ তুমি প্রতিদিন যদি 10টা করে শব্দ শেখো, অর্থাৎ আমার এক একটা ক্লাসে যদি আমি 10টা শব্দ দিই, এই প্রতিদিন যদি 10টা শব্দ শেখো ফর ক্লাস 6, আই থিঙ্ক ইটস এনাফ, 10টা যথেষ্ট। একটা এই 10টা করে এক সময় অনেক শব্দ হয়ে যাবে, এবং তখন তুমি কি করতে পারবে, ফ্রি হ্যান্ডলি, অর্থাৎ নিজে থেকে নিজে লিখতে পারবে, একটা যে কোনো বিষয়ে থিঙ্কিং করে মোটামুটি টেন্সটাকে ঠিক রাখলে হলে লিখতে পারবে। অর্থাৎ ওয়ার্ড ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি যত ডেভেলপ হবে তোমার ইংলিশে, তুমি তত বেশি এক্সপার্ট হবে। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আশা করছি ক্লাসটা উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা ক্লাসগুলো চালিয়ে যাই, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার ক্লাসটা দেখেছো। থ্যাংক ইউ।